অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি ৩০টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটি করল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে ১ টাকা প্রণামীও দিল। তিনি আসিলেন না। গোটাচারেক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন! খল, মধু, আধার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘুঁটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, ভালো হইতো এতেই হব। বাগদিদুলের ঘরে কখনো কেউ ওষুধ খেয়ে বাঁচে না। দিন ২ দিন এমনিই গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের শিং ঘষা জল গেটে করি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে? আমি এমনিই ভালো হব। কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব, তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়। ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছল ছল করিয়া আসিল। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল। চোখ দিয়ে কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয়ই হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কহিল, বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাঁদা কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থামিয়া কহিল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস ক্যাঙালি, আমার নাম করিলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে।
ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে। চোখের দৃষ্টি এই সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মাগো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাইরে হাত পাতিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল। সে কহিল, দাও বাবা, দাও, একটু পায়ের ধুলো দাও। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবলেন জানি না, কিন্তু ছেলে মানুষ ক্যাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মার অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্যও স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বুঝা গেল, রাত্রি শেষ না হইতেই এই দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ, একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘাত দিয়াছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়ুল কাড়িয়া লইয়া কহিল, শালা, এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বাহ, এ যে আমার মায়ের হাতে পোঁতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোকা তুমি মারলে কেন? হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল। কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে, কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। দারোয়ান ভুলিবার পাত্র নহে। সে হাত মুখ নাড়াইয়া জানাইল, এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না। জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল,
কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয়। তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না। হায় রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিলেন। বিস্ময়ে ও ক্রুদ্ধ হইয়া কহিলেন, কে রে? আমি কাঙালি। দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে। হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটিতেছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না। সকালবেলায় কান্না কাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলল নাকি। ধমক দিয়া বলিলেন, মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাইল। অধর কহিলেন, মাকে পোড়াবি তো? গাছের দাম 5টা টাকা, আনগে পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত কাহিবার পিতলের কাশিটি বিন্দির পিষে 1 টাকায় বাঁধা দিতে গেছে। সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো, মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার কাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায়? পাজি হতভাগা নচ্ছার। কাঙালি বলিল, সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ। হাতে পোঁতা গাছ? পারে, বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত। আড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলো ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। পড়িলে এ চাকরি তাহার জুটিত না। কহিলেন, পরেশ, দেখো তো হে, এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজনে গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে? কি চাস তুই? আমি কাঙালি। মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিয়ে না।
কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধহয় একটা গাছ চায়। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না, এখানে কিচ্ছু হবে না। এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে? যা, মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে। মুখোপাধ্যায়ের মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন। কাঙালির আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মাহের মুখ স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল।